আচ্ছা, হ্যাঁ, বলতেছিলাম তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে নিউক্লিয়াসটা রেজোনেন্সে আসার জন্য সাপোজ তোমার 60 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি দরকার। ওকে, তাহলে এখন মনে করো আমি কি করলাম, আমি যে বাইরে থেকে যে চুম্বক ইউজ করলাম ওই চুম্বকটা মনে করো 50 মেগাহার্জের, 50 মেগাহার্জের। ঠিক আছে, এখন এখন বলো তো, আমি যে বাইরে থেকে লাইট ইউজ করব, ওই লাইটের ফ্রিকোয়েন্সি আমাকে আর কত দিতে পারলে আমার ওই নিউক্লিয়াসটা রেজোনেন্সে চলে আসবে বলো তো? 10 মেগাহার্জ। আর 10 মেগাহার্জ আমার দিতে হবে। তাহলে এটা একটা প্রসেস যে নিউক্লিয়াসকে আমরা কিভাবে রেজোনেন্সে নিয়ে আসতে পারি। এটা একটা প্রসেস। কি প্রসেস? এটা হচ্ছে তুমি যদি ফিল্ডকে, ম্যাগনেটিক ফিল্ডকে যদি তুমি বাড়ায় দাও, তাহলে কি হবে? তাহলে তুমি ইজিলি রেজোনেন্সে নিয়ে আসতে পারবে। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস মনে করো, তুমি ম্যাগনেটিক ফিল্ড, তুমি সাপোজ তুমি যে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করতেছো এটা মনে করো 30 মেগাহার্জ। তাহলে বলো তো, তুমি ম্যাগনেটিক ফিল্ড কমায় দিলা, তাহলে বলো তো এটা কি রেজোনেন্সে নিয়ে আসার জন্য এখন আমাকে কোন জিনিসটাকে ইনক্রিজ করতে হবে? আমি যে লাইট ইউজ করতেছি ওইটাকে ইনক্রিজ করা লাগবে, নাকি আর আর কোনো প্রসেস আছে বলো তো? লাইটের ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে লাইটের হবে। ফ্রিকোয়েন্সি আমার বাড়াইতে হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে দুইটা প্রসেস আছে, মানে অ্যাকচুয়ালি প্রসেস তিনটা। তার মানে আমি আগে বলি যে এখানে দুইটা ইম্পর্টেন্ট প্রসেস। একটা প্রসেস হচ্ছে আমরা এটাকে বলি আহ একটাকে বলি ফ্রিকোয়েন্সি সুইপ মেথড, আরেকটাকে বলি ফিল্ড সুইপ মেথড। তাহলে এই যে দেখো, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সুইপ মেথড, মানে কি? ফ্রিকোয়েন্সি সুইপ মেথড হচ্ছে, আর যদি তুমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। আর ফিল্ড সুইপ মেথড হচ্ছে তোমার যদি ফিল্ডকে চেঞ্জ করতে হয়, ম্যাগনেটিক ফিল্ডকে যদি তোমার চেঞ্জ করা লাগে, তাহলে ওটাকে আমরা বলবো ফিল্ড সুইপ মেথড। ওকে, এটা বলো। তাহলে দেখো তো, কোন একটা নিউক্লিয়াসকে রেজোনেন্সে আনার জন্য আমার কয়েকটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে আমি ম্যাগনেটিক ফিল্ডকে যদি আমি বাড়ায় দেই, তাহলে আমার বাইরে থেকে যে ইনসিডেন্ট লাইট লাগবে তার ফ্রিকোয়েন্সি কম লাগবে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে বাইরে থেকে যে লাইট আসবে ওইটাকে ফিক্সড রাখবো, কিন্তু আমি কি করব, ম্যাগনেটিক ফিল্ডকে বাড়ায় দেবো। তাহলে এটাও একটা পদ্ধতি তুমি নিউক্লিয়াসকে রেজোনেন্সে নিয়ে আসার জন্য। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস এখন বুঝতে পারলাম যে কখন এনএমআর সিগন্যাল দিবে। ঠিক আছে, তাহলে এনএমআর সিগন্যাল দেওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে এনএমআর একটি মলিকুল লাগবে, মানে আই নট ইকুয়াল টু জিরো হইতে হবে। তারপরের কন্ডিশন হচ্ছে শুধু আই আই নট ইকুয়াল টু জিরো হলেই হবে না, তোমার যে প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি বা যেটাকে ল্যামার ফ্রিকোয়েন্সি বলতেছি, ওই প্রিসিশনাল ফ্রিকোয়েন্সির সমান ফ্রিকোয়েন্সি আমাকে কি করতে হবে, যে লাইট আছে ওই লাইট থেকে দিতে হবে, অথবা আমার যে ম্যাগনেটিক ফিল্ড আমি ইউজ করতেছি ওই ম্যাগনেটিক ফিল্ড থেকে যেটাকে সাপ্লাই করতে হবে। কিন্তু যদি ম্যাগনেটিক ফিল্ড যদি তুমি ফিক্সড করে দাও, যে মনে করো 60 মেগাহার্টজ একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে তুমি ফিক্সড করে দিলাম, তাহলে ওই ফিক্সড ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে তোমাকে ল্যামার ফ্রিকোয়েন্সির সমান ফ্রিকোয়েন্সি সাপ্লাই করতে হবে, শুধুমাত্র ইনসিডেন্ট লাইট পার্ট থেকে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছি যে ল্যামার ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি, এবং আমরা কিভাবে একটা নিউক্লিয়াসকে রেজোনেন্সে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এত এত আমাদের এতটুকু পর্যন্ত আশা করি কোনো ঝামেলা হবে না। এখন দেখো আমরা আরেকটা বিষয় পড়বো। এই বিষয়টার নাম হচ্ছে, আমরা বলবো যে বোলজম্যান ডিস্ট্রিবিউশন। আমরা আগেও পড়ছি, তাই না? বোলজম্যান ডিস্ট্রিবিউশন আমরা আগেও পড়ছি। তাহলে আমি যদি বলি যে এনএমআর সিগন্যাল পাইতে গেলে, আমার মনে করো একটা এনএমআর সিগন্যাল আমার প্রয়োজন। এখন এনএমআর সিগন্যাল পাইতে গেলে কি কি কন্ডিশন থাকে ফিল আপ করতে হবে, যে এনএমআর সিগন্যালটা কতটুকু স্ট্রং হবে অথবা কতটুকু উইক হবে, এগুলো কত কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, এটা আমরা আজকে একটু দেখব। ওকে, তাহলে দেখো, এনএমআর সিগন্যাল পাইতে গেলে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে তোমার যে ম্যাগনেটিক ফিল্ড, মানে তোমার কাছে যে অ্যাটম গুলো আছে তাদের যে ম্যাগনেটিক ফিল্ড আছে, ওই ম্যাগনেটিক ফিল্ডটা অবশ্যই তোমার অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট দিকে যাইতে হবে। তাহলে সে কি করবে, তাহলে সে রেজোনেন্সে অংশগ্রহণ করবে। ওকে, তাহলে সাপোজ আমার কাছে, মনে করো আমার কাছে দুইটা এনার্জি লেভেল আছে, তাই না? এই যে আমরা যে একটু আগে অঙ্কন করছিলাম, যে আমার কাছে দুইটা এনার্জি লেভেল আছে, একটা হচ্ছে লোয়ার এনার্জি স্টেট, একটা হচ্ছে হায়ার এনার্জি স্টেট। এটা হচ্ছে আমাদের জিরো স্টেট, ইকুইলিব্রিয়াম স্টেট। এখন মনে করো লোয়ার এনার্জি স্টেটে অণুর সংখ্যা অথবা অ্যাটমের সংখ্যা যাই বলো, মনে করো সংখ্যা আছে 4টা, হায়ার স্টেটেও মনে করো সংখ্যা আছে 4টা। তাহলে আমি যদি বলি এখানে কোনো কি পপুলেশন ডিফারেন্স আছে বলতো?
মানে লোয়ার এনার্জি স্টেটেও 4টা আছে, হায়ার এনার্জি স্টেটেও আছে 4টা। তাহলে এখানে কি কোনো ডিফারেন্স আছে কিনা বলো তো? আছে কোনো ডিফারেন্স? না না নেই এখানে কোনো নাই ডিফারেন্স নাই। যেহেতু এখানে কোনো ডিফারেন্স নাই, তাহলে বলো তো সিগন্যাল যদি দিতে চাই, তাহলে সিগন্যাল দিতে চাইলে কি করতে হবে তোমাকে? লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যাইতে হবে, তারপরে সে সিগন্যাল দিবে, তাই তো? তাহলে যেটা নর্মাল যে রুল এট রুম টেম্পারেচার, আমরা কিন্তু বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল থেকে যে আমরা জানি যে রুম টেম্পারেচারে সব সময় অথবা অথবা লোয়ার এনার্জি লেভেলে অণুর সংখ্যা বলো তো হায়ার এনার্জি লেভেলের অণুর সংখ্যার কি সমান হয়, কম হয় নাকি বেশি হয় বলো তো? কম হয়, না না না, লোয়ার এনার্জি লেভেলে লোয়ারে বেশি হয় আর কি, লোয়ারে বেশি লোয়ার হয়, হায়ারে লোয়ার এনার্জি লেভেলে অণুর সংখ্যা কি হবে? সবসময় বেশি হতে হবে। তার মানে লোয়ার এনার্জি লেভেলে যদি মনে করো 5টা থাকতো, সাপোজ 5টা, আর মনে করো হায়ার এনার্জি লেভেলে আছে 4টা, তাহলে আমি এখান থেকে একটা সিগন্যাল আমি আশা করতে পারতাম। এখন কথা হচ্ছে কোনটার জন্য আমি সিগন্যাল পাবো, এটা আমরা একটু দেখি। ঠিক আছে, তাহলে আমরা কতগুলা কেস আগে দেখি। তাহলে একটা কেস হচ্ছে লোয়ার এনার্জি লেভেল এবং হায়ার এনার্জি লেভেল সমান, এটা একটা অবস্থা। আরেকটা অবস্থা হচ্ছে লোয়ার এনার্জি লেভেলে বেশি, হায়ার এনার্জি লেভেলে কম, এটা একটা অবস্থা। আরেকটা অবস্থা হচ্ছে মনে করো সাপোজ এই হায়ার এনার্জি লেভেলে 6টা, সাপোজ হায়ার এনার্জি লেভেলে 6টা আর লোয়ার এনার্জি লেভেলে আছে 5টা, তাহলে কি বলতো কোনো সিগন্যাল পাওয়া যাবে? সিগন্যাল পাইতে গেলে দেখো খুবই যাবে নর্মাল, না সিগন্যাল পাইতে গেলে তোমাকে করতে হবে কি, লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে যাইতে হবে। তাহলে লোয়ার এনার্জি লেভেলে যদি বেশি না থাকে, লোয়ার এনার্জি লেভেলে যদি বেশি না থাকে, হায়ার এনার্জি লেভেলে কেমনে যাবে, তাই না? লোয়ার এনার্জি লেভেলে কি থাকতে হবে? অবশ্যই বেশি থাকতে হবে। সাপোজ সাপোজ আমি তোমাকে বলি, এটা হচ্ছে নর্থ পোল, আমাদের নর্থ পোল ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আমাদের সাউথ পোল, ঠিক আছে? নর্থ পোল এবং সাউথ পোল, এবং আমার মনে করো মেবি আপনার শোষণ ব্যান্ড হওয়ার কারণে এটা হচ্ছে নাকি? কিসের জন্য? এই, তাহলে বলো, এই যে এটা হচ্ছে আমার এটা মনে করো আমার লোয়ার এনার্জি স্টেট, এটা হায়ার এনার্জি স্টেট। তাহলে এই যে লোয়ার এনার্জি স্টেটে দেখতেছি 3টা আছে, হায়ার এনার্জি স্টেটে আছে 2টা, তার মানে দেখো এখানে ওরা লিস্ট হায়ার এনার্জি স্টেট যেহেতু ওরা আমাদের কি আছে ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট দিকে অলরেডি আছে, তাই তো? ভাই স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না, তাই নাকি? মানে এখন আপনি যেগুলো দেখাচ্ছেন। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে কি ইয়াদের মানে অন্যদের কি এই সমস্যা হচ্ছে স্ক্রিনে? দেখা যাচ্ছে ভাইও একটু লেটে আসতেছে মানে লেখাটা। ও আচ্ছা, লেখাটা একটু লেটে আসতেছে। আচ্ছা, সমস্যা নেই, তোমরা এ দেখে নিও, ভিডিওটা দেখে নিও, হ্যাঁ? আমার এটার যেই ল্যাপটপ দেখা যাচ্ছে উইন্ডোজ আপডেট চাচ্ছে, এই জন্য এই কাজ করতেছে না। আচ্ছা, এতে দেখো তাহলে, এতে যেটা বলতেছিলাম, তাহলে যেটা লোয়ার এনার্জি লেভেল ওরা মানে কি, ওরা হচ্ছে তোমার দেখো ম্যাগনেটিক ফিল্ডের দিকে আছে, তাই তো? লোয়ার এনার্জি লেভেল গুলো ম্যাগনেটিক ফিল্ডের দিকে আছে, আর হায়ার এনার্জি লেভেল গুলো দেখো ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট দিকে আছে। তাহলে বলো তো, আমি যদি ওকে যদি রেজোনেন্সে নিয়ে আসতে চাই, তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে তো কাউকে ট্রান্সফার হইতে হবে, তাহলে তো আমি সিগন্যাল দেখতে পাবো, তাই না? যদি এমন হয় যে লোয়ার এনার্জি লেভেলে নাই, তাহলে সে হায়ার এনার্জি লেভেলে কেমনে যাবে, তাই না? লোয়ার এনার্জি লেভেল থেকে তো হায়ার এনার্জি লেভেলে আমাকে শিফট করতে হবে। তাহলে যেহেতু এখানে অ্যাক্সেস আছে, তাহলে এখানে একটা ঘটনা ঘটতে পারে। কি ঘটনা? যে লোয়ার এনার্জি লেভেলে যেটা এটা আছে, এটা কি করতে পারে, এটা স্পিন এখন অপোজিট দিকে চলে আসতে পারবে, তাই না? তাহলে দেখো তো, এখানে যে সিগন্যাল পাবো, এখানে শুধুমাত্র এই এটার জন্য আমি একটা সিগন্যাল পাবো। ক্লিয়ার কিনা? শুধু এই যে এখানে যে এক্সট্রা যেটা আছে, আমি শুধুমাত্র এটার জন্য একটা সিগন্যাল পাবো, তাই না? শুধুমাত্র এক্সট্রা এক্সট্রা যেটা আছে লোয়ার এনার্জি লেভেলে, যেটা এক্সট্রা অ্যাটম আছে, যেটা এক্সট্রা মলিকুল আছে, ওইটার জন্য আমি শুধুমাত্র এনএমআর একটা সিগন্যাল পাবো। কারণ হচ্ছে লোয়ার এনার্জি লেভেলে অণুর সংখ্যা নরমালি সাধারণত বেশি থাকে, এবং সিগন্যাল পাইতে গেলে আমরা অবশ্যই জানি যে লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে ট্রান্সফার হওয়া লাগবে। যদি সমান হয়ে যায় লোয়ার এনার্জি এবং হায়ার এনার্জি, মনে করো দুইটাই সমান, তাহলে তো কোনো ট্রান্সফারের কোনো প্রশ্ন আসে না, তাই না? ট্রান্সফার হওয়ার কোনো চান্স নাই। তাহলে লোয়ার এনার্জি লেভেল এবং হায়ার এনার্জি লেভেলে অবশ্যই কি থাকতে হবে? তাদের পপুলেশন বা সংখ্যার ডিফারেন্স থাকতে হবে, এবং নরমালি ন্যাচারালি লোয়ার এনার্জি স্টেটে অণু বা পরমাণুর সংখ্যা তুমি যাই বলো সেটা বেশি থাকে, তাই তো? ক্লিয়ার? তাহলে যদি হায়ার এনার্জি লেভেলে যদি এখন অণু বা পরমাণুর সংখ্যা বেশি থাকে, সাপোজ হায়ার এনার্জি লেভেলে তোমার অণু বা পরমাণুর সংখ্যা বেশি, লোয়ার এনার্জি লেভেলে কম, তাহলেও আমরা কোনো সিগন্যাল দেখতে পাবো না, কারণ এটা হচ্ছে ন্যাচারালি অকারিং না, মানে এটা ন্যাচারালি সম্ভব নয়। ন্যাচারালি সম্ভব হচ্ছে কি, লোয়ার এনার্জি লেভেলে অণু সংখ্যা বেশি থাকবে, হায়ার এনার্জি লেভেলে অণু সংখ্যা কম থাকবে, এটা হচ্ছে রুলস অফ নেচার, ঠিক আছে? তাহলে আমরা যদি ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল যখন আমরা পড়ছি, আমরা কিন্তু একটা সমীকরণ পড়ছি, সেটা হচ্ছে n1
ডিভাইডেড বাই n নট, n1 ডিভাইডেড বাই n নট সমান সমান হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস, আমরা পড়ছিলাম এটা ডেল্টা ই বাই কেটি, এটা তো পড়ছিলাম তাই না, n1 বাই n নট সমান e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা ই বাই কেটি। তার মানে হচ্ছে n নট মানে কি, n নট মানে হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেটে কতগুলা অ্যাটম আছে, আর n1 মানে হচ্ছে হায়ার স্টেটে কতগুলা অ্যাটম আছে। তার মানে গ্রাউন্ড স্টেটে কতগুলা অ্যাটম, হায়ার স্টেটে কতগুলা অ্যাটম আছে, ওদের সাথে যদি আমি একটা রিলেশন যদি বের করতে চাই, তাহলে দেখো আমি কি বলতে পারি, n1 ডিভাইডেড বাই n নট ইজ প্রপোর্শনাল টু, আমরা কি এখানে আমরা আমরা দেখো তো এটাকে আমরা লিখতে পারি কিনা, n1 ডিভাইডেড বাই n নট, ঠিক আছে, এটার অনুপাতটা প্রপোর্শনাল টু, আমি এখানে কিন্তু লিখতে পারি ডেল্টা ই, তাই না, এটা হচ্ছে এনার্জির পার্থক্যের সমানুপাতিক এবং টি এর ব্যস্তানুপাতিক, তাই তো। এখন মনে করো তুমি তুমি যে এক্সপেরিমেন্টটা করতেছো এটা মনে করো একটা ফিক্সড টেম্পারেচারে করতেছো, ঠিক আছে, কারণ আমরা যখনই কোনো এক্সপেরিমেন্ট পারফর্ম করি তোমাকে অবশ্যই এখানে টেম্পারেচার উল্লেখ করে দিতে হবে যে তুমি এই টেম্পারেচারে কাজ করতেছো, তার মানে টিটাকে তুমি ফিক্সড রাখতেছো, মানে টি তোমার এখানে কনস্ট্যান্ট, তাহলে এখানে টিও কনস্ট্যান্ট, এখানে কেও কনস্ট্যান্ট, তাই তো, টিও কনস্ট্যান্ট কেও কনস্ট্যান্ট, তাহলে এখানে শুধুমাত্র চেঞ্জ, ঠিক আছে, দুইটা স্তরের মধ্যে, একটা হচ্ছে লোয়ার এনার্জি লেভেল আর একটা হচ্ছে হায়ার এনার্জি লেভেল, এই দুইটা স্তরের মধ্যে কতটুকু পার্থক্য হবে, এই পার্থক্যটা শুধুমাত্র ডেল্টা ই এর উপর ডিপেন্ড করছে। তার মানে ডেল্টা ই যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে বলতো ডেল্টা ই যদি বেশি হয় ওদের মধ্যে এনার্জি গ্যাপ কি হবে, কম হবে নাকি বেশি হবে, বলতো ডেল্টা ই যদি বেশি হয় তাহলে কি হবে, অবশ্যই এনার্জি গ্যাপ বেশি হবে, এবং এখানে যে n1 বা n2 এর যে অনুপাতটা আছে সেটাও কি হবে, সেটাও বেশি হবে, তাই না, n1 ভাগ n2 এর অনুপাতটা কি হবে, সেটাও বেশি হবে। তার মানে আমরা এখানে বুঝতেছি যে এনার্জি গ্যাপ যদি তুমি ইনক্রিজ করো, কি করো, এনার্জি গ্যাপ যদি আমি বাড়ায় দিই, তাহলে দেখো এখানে কি আছে, দুইটা এনার্জি লেভেল আছে, ওই দুইটা এনার্জি লেভেলের এনার্জি গ্যাপ যদি আমি বাড়ায় দিই তাহলে কি হবে বলতো, তাহলে আমাদের লোয়ার এনার্জি লেভেলে অনুসংখ্যা বেশি থাকবে নাকি হায়ার এনার্জি লেভেলে আমার অনুসংখ্যা বেশি থাকবে বলতো, এনার্জি গ্যাপ যদি বাড়ায় দিই, মনে করো এনার্জি গ্যাপ অনেক বেশি, ঠিক আছে, একটা গ্রাউন্ড স্টেটের এনার্জি মনে করো 0, আর আর তার পরের স্টেটের এনার্জি মনে করো 10, তাহলে যেহেতু এনার্জি গ্যাপ যেহেতু বেশি, তাহলে আমি এখানে বলতে পারি যে গ্রাউন্ড স্টেটে অ্যাটমের সংখ্যা, অ্যাটম বেশি পাওয়ার সম্ভাবনা বেশি, আর হায়ার স্টেটে অ্যাটম বা অণু পরমাণুর সংখ্যা পাওয়ার যে সম্ভাবনা সেটা কি হবে, কম হবে। তার মানে এনার্জি গ্যাপ যত বেশি হবে, এনার্জি গ্যাপ যত বেশি হবে n1 বা n2, ঠিক আছে, তার মানে ওইটার অনুপাতটাও কি হবে, তত বেশি হবে। ক্লিয়ার কিনা, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছি। এবং সিগন্যাল, সিগন্যাল কতটুকু স্ট্রং হবে অথবা কতটুকু উইক হবে, এটা ডিপেন্ড করবে তোমার পপুলেশন পার্থক্যের উপর। পপুলেশন পার্থক্য যত বেশি হবে, মানে যত বেশি অণু লোয়ার এনার্জি লেভেলে থাকবে, সিগন্যাল তত বেশি স্ট্রং হবে। তত বেশি স্ট্রং বলতে সিগন্যাল, দেখো সিগন্যাল কোনটা স্ট্রং সিগন্যাল কোনটা উইক সিগন্যাল, এটা বোঝার উপায় হচ্ছে দেখো তোমার যে সিগন্যালের পিক, দেখো আমি যদি সিগন্যালের পিক যদি এতটুকু হাইট হয় তাহলে এটা এটা যেমন বোঝায়, আর একটা সিগন্যালের পিক যদি এতটুকু হাইট হয় এটার মানে কিন্তু এক না, এটা মানে হচ্ছে এটা হচ্ছে স্ট্রং সিগন্যাল, এটা মানে হচ্ছে এটা উইক সিগন্যাল, এবং যেটাকে স্ট্রং সিগন্যাল বলতেছি আর যেটাকে উইক সিগন্যাল বলতেছি, যেটাকে স্ট্রং বলতেছি এটার মানে হচ্ছে এখানে বেশি সংখ্যক অ্যাটমের জন্য তুমি সিগন্যাল পাইছো, আর যেটাকে উইক সিগন্যাল বলতেছি এটার মানে হচ্ছে তুমি এখানে কম সংখ্যক অ্যাটমের জন্য সিগন্যাল পাইছো, ঠিক আছে। তার মানে তুমি এখানে খুবই গুরুত্বপূর্ণ, এনএমআর স্পেকট্রোস্কোপিতে সিগন্যাল কিসের উপর ডিপেন্ড করে, এনএমআর স্পেকট্রোস্কোপিতে সিগন্যাল তোমার পপুলেশন ডিফারেন্সের উপর ডিপেন্ড করে। যত বেশি পপুলেশন গ্যাপ হবে অথবা এনার্জি গ্যাপ যত বেশি হবে তোমার সিগন্যাল তত বেশি স্ট্রং হবে। তার একটাই কারণ, সিগন্যাল স্ট্রং হওয়ার কারণ হচ্ছে কারণ এনার্জি গ্যাপ যদি আমি বাড়ায় দেই তাহলে কি হবে, বেশি সংখ্যক কোনো পরমাণু লোয়ার এনার্জি লেভেলে থাকবে, হায়ার এনার্জি লেভেলে যাওয়ার সুযোগ কমে যাবে, এবং যেহেতু লোয়ার এনার্জি লেভেলে থাকবে তাহলে বেশি সংখ্যক কোনো পরমাণু যদি লোয়ার এনার্জি লেভেলে থাকে তাহলে আমার সুযোগ আছে তাদেরকে হায়ার এনার্জি লেভেলে নিতে পারার একটা সুযোগ আছে, ঠিক আছে। তোমার কাছে যদি মানুষই না থাকে তুমি তাদেরকে কেমনে নেবে, তাই না। তার মানে লোয়ার এনার্জি লেভেলে যদি বেশি সংখ্যক অ্যাটম থাকে, বেশি সংখ্যক অনুপরমাণু থাকে, তোমার সিগন্যালের যে ইন্টেন্সিটি সেটাও কি হবে, অনেক বেশি হবে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে, ঠিক আছে, আমরা যেই মনে করো পরবর্তী ক্লাসে তোমাদের বই থেকে বিষয়গুলো পড়বো। আমরা এখন জাস্ট হচ্ছে ওভারঅল একটা আইডিয়া নিলাম, ঠিক আছে, একটা সামারি জাস্ট আলোচনা করলাম, ঠিক আছে, এনএমআর স্পেকট্রোস্কোপি কি, ওইটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, ফ্যাক্টর গুলা কি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করছি। আমরা নেক্সট ক্লাস থেকে তোমাদের বইয়ের যে বিষয়গুলো আছে, টপিক গুলো আছে, ওইটা ধরে ধরে আমরা আলোচনা করবো, ঠিক আছে।
তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা তোমাদের বই দেখে দেখে আলোচনা করবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমাদের সাথে পরবর্তীতে কথা হবে।